রং বেরং কথার গল্প পাঠে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। এখন আমি পাঠ করে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস যোগাযোগ। আজ 42 পর্ব। মধুসূদনের মন থেকে মস্ত একটা ভার গেল নেমে, আত্মগৌরবের ভার। যে কঠোর গৌরব বোধ ওর বিকাশ উন্মুখ অনুরক্তিকে কেবলই পাথর চাপা দিয়েছে। কুমুর প্রতি ওর মন যখন মুগ্ধ, তখনও সেই বিহ্বলতার বিরুদ্ধে ভিতরে ভিতরে চলেছিল লড়াই। যতই অনন্যগতি হয়ে কুমুর কাছে ধরা দিয়েছে, ততই নিজের অগোচরে কুমুর পরে ওর ক্রোধ জমছে। এমন সময় স্বয়ং নক্ষত্রদের কাছ থেকে যখন আদেশ এলো যে লক্ষ্মী এসেছেন ঘরে, তাকে খুশি করতে হবে, সকল দ্বন্দ্ব ঘুচে গিয়ে ওর দেহমন যেন রোমাঞ্চিত হয়ে উঠল। বারবার আপন মনে আবৃত্তি করতে লাগলো, লক্ষ্মী, আমারই ঘরে লক্ষ্মী, আমার ভাগ্যের পরম দান। ইচ্ছে করতে লাগলো এখনই সমস্ত সংকোচ ভাসিয়ে দিয়ে কুমুর কাছে স্তুতি জানিয়ে আসে, বলে আসে, যদি কোনো ভুল করে থাকে অপরাধ নিও না, কিন্তু আজ আর সময় নেই। ব্যবসায়ের ভাঙন সারবার কাজে এখনই আপিসে ছুটতে হবে। বাড়িতে খেয়ে যাবার অবকাশ পর্যন্ত জুটল না। এদিকে সমস্ত দিন কুমুর মনের মধ্যে তোলপাড় চলেছে। জানে কাল দাদা আসবেন, শরীর তার অসুস্থ, তার সঙ্গে দেখাটা সহজ হবে কিনা নিশ্চিত জানবার জন্য মন উদ্বিগ্ন হয়ে আছে। নবীন কোথায় কাজে গেছে, এখনও এলো না। সে নিঃসন্দেহ জানত আজ স্বয়ং মধুসূদন এসে বউরানীকে সকল রকমে প্রসন্ন করবে। আগেভাগে কোনো আভাস দিয়ে রসভঙ্গ করতে চায় না। আজ ছাতে বসবার সুবিধা ছিল না। কাল সন্ধ্যা থেকে মেঘ করে আছে, আজ দুপুর থেকে টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো। শীতকালের বাদলা, অনিশ্চিত অতিথির মতো। মেঘে রং নেই, বৃষ্টিতে ধ্বনি নেই, ভিজে বাতাসটা যেন মনমরা। সূর্যালোকহীন আকাশের দৈন্যে পৃথিবী সংকুচিত। সিঁড়ি থেকে উঠেই শোবার ঘরে ঢোকবার পথে যে ঢাকা ছাদ আছে, সেইখানে কুমু মাটিতে বসে থেকে থেকে গায়ে বৃষ্টির ছাঁট আসছে। আজ এই ছায়াম্লান আর্দ্র একঘেয়ে দিনে কুমুর মনে হলো তার নিজের জীবনটা তাকে যেন অজগরের মতো গিলে ফেলেছে। তার ওই ক্লেদাক্ত জঠরের রুদ্ধতার মধ্যে কোথাও একটু মাত্র ফাঁক নেই। যে দেবতা ওকে ভুলিয়ে আজ এই নিরুপায় নৈরাশ্যের মধ্যে এনে ফেললে, তার উপরে যে অভিমান ওর মনে ধোয়াচ্ছিল, আজ সেটা ক্রোধের আগুনে জ্বলে উঠল। হঠাৎ দ্রুত উঠে পড়ল। খুলে বের করলে সেই যুগল রূপের পট। রঙিন রেশমের ছিট দিয়ে সেটা মোড়া। সেই পট আজ ও নষ্ট করে ফেলতে চায়। যেন চিৎকার করে বলতে চায়, তোমাকে আমি একটুও বিশ্বাস করি নে। হাত কাঁপছে, তাই গ্রন্থি খুলতে পারছে না। টানাটানিতে সেটা আঁট হয়ে উঠল। অধীর হয়ে দাঁত দিয়ে ছিঁড়ে ফেললে। অমনি চিরপরিচিত সেই মূর্তি অনাবৃত হতেই আর সে থাকতে পারলে না। তাকে বুকে চেপে ধরে কেঁদে উঠল। কাঠের ফ্রেম বুকে যত বাজে, তত আরও বেশি চেপে ধরে। এমন সময় শোবার ঘরে এলো মুরুলি বেয়ারা বিছানা করতে। শীতে কাঁপছে তার হাত, গায়ে একখানা জীর্ণ ময়লার ব্যাপার, মাথায় টাক, রক টেপা গাল বসা, কিছুকালের না কামানো কাঁচা পাকা দাড়ি খোঁচা খোঁচা হয়ে উঠেছে। অনতিকাল পূর্বেই সে ম্যালেরিয়ায় ভুগেছিল। শরীরে রক্ত নেই বললেই হয়। ডাক্তার বলেছিল কাজ ছেড়ে দিয়ে দেশে যেতে, কিন্তু নিষ্ঠুর নিয়তি। কুমু বললে, শীত করছে মুরলি? মা, বাদল করে ঠান্ডা পড়েছে, গরম কাপড় নেই তোমার? খেতাব পাবার দিনে মহারাজা দিয়েছিলেন, নাতির খাসির বেমারি হতেই ডাক্তারের কথায় তাকে দিয়েছি মা। কুমু একটা পুরনো ছাই রঙের আলোয়ান পাশের ঘরের আলমারি থেকে বের করে এনে বললে, আমার এই কাপড়টি তোমাকে দিলুম। মুরলি গড় হয়ে বললে, মাপ করো মা, মহারাজা রাগ করবেন। কুমুর মনে পড়ে গেল এ বাড়িতে দয়া করবার পথ সংকীর্ণ, কিন্তু ঠাকুরের কাছ থেকে নিজের জন্য যে ওর দয়া চাই, পুণ্যকর্ম তারই পথ। কুমু ক্ষোভের সঙ্গে আলোয়ানটা মাটিতে ফেলে দিলে। মুরলি হাত জোর করে বললে, রানীমা, তুমি মা লক্ষ্মী, রাগ করো না। গরম কাপড়ে আমার দরকার হয় না। আমি থাকি হুকাবদারের ঘরে, সেখানে গামলায় গুলের আগুন, আমি বেশ গরম থাকি। কুমু বললে, মুরলি, নবীন ঠাকুরপো যদি বাড়ি এসে থাকেন তাকে ডেকে দাও। নবীন ঘরে ঢুকতেই কুমু বললে,
ঠাকুরপো, তোমাকে একটি কাজ করতেই হবে। বলো, করবে? নিজের অনিষ্ট যদি হয় এখনই করব, কিন্তু তোমার অনিষ্ট হলে কিছুতেই করব না। আমার আর কত অনিষ্ট হবে? আমি ভয় করি নে, বলে নিজের হাত থেকে মোটা সোনার বালাজোড়া খুলে বললে, আমার এই বালা বেচে দাদার জন্য সত্যায়ন করাতে হবে। কিছু দরকার হবে না বৌরানী, তুমি তাকে যে ভক্তি করো তারই পুণ্যে প্রতি মুহূর্তে তার জন্য সত্যায়ন হচ্ছে। ঠাকুরপো, দাদার জন্য আর কিছুই করতে পারবো না, কেবল যদি পারি দেবতার দ্বারে তার জন্য সেবা পৌঁছিয়ে দেব। তোমাকে কিছু করতে হবে না বৌরানী, আমরা সেবক আছি কি করতে। তোমরা কি করতে পারো বলো? আমরা পাপিষ্ট পাপ করতে পারি, তাই করেও যদি তোমার কোনো কাজে লাগি তাহলে ধন্য হব। ঠাকুরপো, এ কথা নিয়ে ঠাট্টা করো না। একটুও ঠাট্টা নয়, পুণ্য করার চেয়ে পাপ করা অনেক শক্ত কাজ। দেবতা যদি তা বুঝতে পারেন তাহলে পুরস্কার দেবেন। নবীনের কথার ভারে দেবতার প্রতি উপেক্ষা কল্পনা করে কুমুর মনে স্বভাবত আঘাত লাগতে পারত, কিন্তু তার দাদাও যে মনে মনে দেবতাকে শ্রদ্ধা করে না, এই অভক্তির পরে সে রাগ করতে পারে না। ছোট ছেলের দুষ্টুমির পরেও মায়ের যেমন সকৌতুক স্নেহ, এই রকম অপরাধের পরে ওরও সেই ভাব। কুমু একটু ম্লান হাসি হেসে বললে, ঠাকুরপো, সংসারে তোমরা নিজের জোরে কাজ করতে পারো, আমাদের যে সেই নিজের জোর খাটাবার জো নেই। যাদের ভালোবাসি অথচ নাগাল মেলে না, তাদের কাজ করব কি করে? দিন যে কাটে না, কোথাও যে রাস্তা খুঁজে পাই নে। আমাদের কি দয়া করবার কোথাও কেউ নেই? নবীনের চোখ জলে ভেসে উঠল। দাদাকে উদ্দেশ্য করে, আমাকে কিছু করতেই হবে ঠাকুরপো, কিছু দিতেই হবে। এই বালা আমার মায়ের, সেই আমার মায়ের হই এই বালা আমার দেবতাকে আমি দেব। দেবতাকে হাতে করে দিতে হয় না বৌরানী, তিনি এমনি নিয়েছেন। দুদিন অপেক্ষা করো, যদি দেখো তিনি প্রসন্ন হননি, তাহলে যা বলবে তাই করব। যে দেবতা তোমাকে দয়া করেন না, তাকেও ভোগ দিয়ে আসব। রাত্রি অন্ধকার হয়ে এলো। বাইরে সিঁড়িতে ওই সেই পরিচিত জুতোর শব্দ। নবীন চমকে উঠল, বুঝলে দাদা আসছে। পালিয়ে গেল না, সাহস করে দাদার জন্য অপেক্ষা করেই রইল। এদিকে কুমুর মন এক মুহূর্তে নিরতিশয় সংকুচিত হয়ে উঠল। এই অদৃশ্য বিরোধের ধাক্কাটা এমন প্রবল বেগে যখন তার প্রত্যেক নাড়িকে চমকিয়ে তুললে, বড় ভয় হলো। এ পাপ কেন তাকে এত দুর্জয় বলে পেয়ে বসেছে? হঠাৎ কুমুর নবীনকে জিজ্ঞাসা করলে, ঠাকুরপো, কাউকে জানো যিনি আমাকে গুরুর মতো উপদেশ দিতে পারেন? কি হবে বৌরানী, নিজের মনকে নিয়ে যে পেরে উঠছি নে। সে তোমার মনের দোষ নয়, বিপদটা বাইরের, দোষটা মনের। দাদার কাছে এই কথা বারবার শুনেছি। তোমার দাদাই তোমাকে উপদেশ দেবেন, ভয় করো না। সেদিন আমার আর আসবে না। মধুসূদনের বিষয়বুদ্ধির সঙ্গে তার ভালোবাসার আপোষ হয়ে যেতেই সেই ভালোবাসা মধুসূদনের সমস্ত কাজকর্মের উপর দিয়েই যেন উপচে বয়ে যেতে লাগলো। কুমুর সুন্দর মুখে তার ভাগ্যের বরাভয় দান। পরাভাবটি কেটে যাবে আজই পেল তার আভাস। কাল যারা বিরুদ্ধে মত দিয়েছিল, আজ তাদেরই মধ্যে কেউ কেউ সুর ফিরিয়ে ওকে চিঠি লিখেছে। মধুসূদন যেই তালুকটা নিজের নামে কিনে নেবার প্রস্তাব করলে, অমনি কারো কারো মনে হলো ঠকলুম বুঝি। কেউ কেউ এমনও ভাব প্রকাশ করলে যে কথাটা আরেকবার বিচার করা উচিত। গড় হাজির অপরাধে আপিসের দারোয়ানের অর্ধেক মাসের মাইনে কাটা গিয়েছিল। আজ টিফিনের সময় মধুসূদনের পা জড়িয়ে ধরবা মাত্র মধুসূদন তাকে মাপ করে দিলে। মাপ করবার মানে নিজের পকেট থেকে দারোয়ানের ক্ষতিপূরণ, যদিচ খাতায় জরিমানা রয়ে গেল। নিয়মের বাত্যয় হবার জো নেই। আজকের দিনটা মধুর পক্ষে বড় আশ্চর্যের দিন। বাইরে আকাশটা মেঘে ঘোলা, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু এতে করে ওর ভিতরের আনন্দ আরও বাড়িয়ে দিলে। আপিস থেকে ফিরে এসে রাত্রে আহারের সময়ের পূর্ব পর্যন্ত মধুসূদন বাইরের ঘরে কাটাতো। বিয়ের পরে কয়দিন অসময়ে নিয়মের বিরুদ্ধে অন্তঃপুরে যাওয়ার বেলায় লোকের দৃষ্টি এড়াবার চেষ্টা করেছে। আজ সশব্দ পদক্ষেপে বাড়ি শুদ্ধ সবাইকে যেন জানিয়ে দিতে চাইল যে সে চলেছে কুমুর সঙ্গে দেখা করতে। আজ বুঝেছে পৃথিবীর লোকে তাকে ঈর্ষা করতে পারে, এত বড় ওর সৌভাগ্য। খানিকক্ষণের জন্য বৃষ্টি ধরে গেছে, তখনও সব ঘরে আলো জ্বলেনি। আন্দিবুড়ি ধুনুচিয়াতে ধুনো দিয়ে বেড়াচ্ছে। একটা চামচিকে উঠোনের উপরের আকাশ থেকে লণ্ঠন জ্বালা অন্তঃপুরের পথ পর্যন্ত কেবলই চক্রপথে ঘুরছে।
বারান্দায় পা মেলে দিয়ে দাসীরা উড়ুর উপরে প্রদীপের সলতে পাকাচ্ছিল। তাড়াতাড়ি উঠে ঘোমটা টেনে দৌড় দিলে। পায়ের শব্দ পেয়ে ঘর থেকে বেরিয়ে এলো শ্যামাসুন্দরী। হাতে বাটাতে ছিল পান। মধুসূদন অফিস থেকে এলে নিয়ম মতো এই পান সে বাইরে পাঠিয়ে দিত। সবাই জানে ঠিক মধুসূদনের রুচির মতো পান শ্যামাসুন্দরী সাজতে পারে। এইটে জানার মধ্যে আরও কিছু একটা জানার ইশারা ছিল। সেই জোরে পথের মধ্যে শ্যামা মধুর সামনে বাটা খুলে ধরে বললে, ঠাকুরপো, তোমার পান সাজা আছে, নিয়ে যাও। আগে হলে এই উপলক্ষে দুটো একটা কথা হতো, আর সেই কথায় অল্প একটু মধুর রসের আমেজও লাগতো। আজ কি হলো কে জানে, পাছে দূর থেকেও শ্যামার ছোঁয়া লাগে সেইটে এড়িয়ে পান না নিয়ে মধুসূদন দ্রুত চলে গেল। শ্যামার বড় বড় চোখ দুটো অভিমানে জ্বলে উঠল। তারপর ভেসে গেল অশ্রুজলের মোটা মোটা ফোঁটায়। অন্তর্যামী জানেন শ্যামাসুন্দরী মধুসূদনকে ভালোবাসে। মধুসূদন ঘরে ঢুকতেই নবীন কুমুর পায়ের ধুলো নিয়ে উঠে দাঁড়িয়ে বললে, গুরুর কথা মনে রইল, খোঁজ করে দেখব। দাদাকে বললে, বৌরানী গুরুর কাছ থেকে শাস্ত্র উপদেশ শুনতে চান। আমাদের গুরু ঠাকুর আছেন, কিন্তু মধুসূদন উত্তেজনার স্বরে বলে উঠল, শাস্ত্র উপদেশ? আচ্ছা, সে দেখব এখন, তোমাকে কিছু করতে হবে না। নবীন চলে গেল। মধুসূদন আজ সমস্ত পথ মনে মনে আবৃত্তি করতে করতে এসেছিল, বড় বউ, তুমি এসেছ, আমার ঘর আলো হয়েছে। এই রকম ভাবের কথা বলবার অভ্যাস ওর একেবারেই নেই। তাই ঠিক করেছিল ঘরে ঢুকেই দ্বিধা না করে প্রথম ঝোঁকেই সে বলবে। কিন্তু নবীনকে দেখেই কথাটা গেল ঠেকে। তার উপর এলো শাস্ত্র উপদেশের প্রসঙ্গ। ওর মুখ দিলে একেবারে বন্ধ করে। অন্তরে যে আয়োজনটা চলছিল এই একটুখানি বাধাতেই নিরস্ত হয়ে গেল। তারপরে কুমুর মুখে দেখলে একটা ভয়ের ভাব, দেহ মনের একটা সংকোচ। অন্যদিন হলে এটা চোখে পড়তো না। আজ ওর মনে যে একটা আলো জ্বলেছে, তাতে দেখবার শক্তি হয়েছে প্রবল। কুমু সম্বন্ধে চিত্তে স্পর্শবোধ হয়েছে সূক্ষ্ম। আজকের দিনেও কুমুর মনে এই বিমুখতা, এটা ওর কাছে নিষ্ঠুর অবিচার বলে ঠেকল। তবু মনে মনে পণ করলে বিচলিত হবে না। কিন্তু যা সহজে হতে পারত সে আর সহজ রইল না। একটু চুপ করে থেকে মধুসূদন বললে, বড় বউ, চলে যেতে ইচ্ছে করছে, একটুক্ষণ থাকবে না? মধুসূদনের কথা আর তার গলার স্বর শুনে কুমু বিস্মিত। বললে, না, যাব কেন? তোমার জন্যে একটা জিনিস এনেছি, খুলে দেখো, বলে তার হাতে ছোট একটা সোনার কৌটো দিলে। কৌটো খুলে কুমু দেখলে দাদার দেওয়া সেই নীলার আংটি। বুকের মধ্যে থক করে উঠল। কি করবে ভেবে পেল না। এই আংটি তোমায় পরিয়ে দিতে দেবে? কুমু হাত বাড়িয়ে দিলে। মধুসূদন কুমুর হাত কোলের উপর ধরে খুব আস্তে আস্তে আংটি পরাতে লাগলো। ইচ্ছে করেই সময় নিলে একটু বেশি। তারপরে হাতটি তুলে ধরে চুমু খেলে। বললে, ভুল করেছিলাম তোমার হাতের আংটি খুলে নিয়ে। তোমার হাতে কোনো জহরতে কোনো দোষ নেই। কুমুকে মারলে এর চেয়ে কম বিস্মিত হতো। ছেলে মানুষের মতো কুমুর এই বিস্ময়ের ভাব দেখে মধুসূদনের লাগলো ভালো। দানটা যে সামান্য নয় কুমুর মুখভাবে তা সুস্পষ্ট। কিন্তু মধুসূদন আরও কিছু হাতে রেখেছে, সেইটে প্রকাশ করলে বললে, তোমাদের বাড়ির কালু মুখুজ্জি এসেছে, তাকে দেখতে চাও? কুমুর মুখ উজ্জ্বল হয়ে উঠল। বললে, কালুদা? তাকে ডেকে দিই, তোমরা কথাবার্তাও কও, ততক্ষণ আমি খেয়ে আসি গে। কৃতজ্ঞতায় কুমুর চোখ ছলছল করে এলো।